সমস্ত ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটটা সাবমিট করব যে কোনো ভাবে, সেটা পোস্টের ভিতরে হোক, কমেন্টের ভিতরে হোক, এই দুটোর মধ্যে আর কি, পোস্ট অথবা কমেন্ট অথবা প্রোফাইল ক্রিয়েশনের ভিতরে হোক, ওই সমস্ত ওয়েবসাইট গুলোতেই আমরা করব যে ওয়েবসাইট গুলোর মান ভালো। বোঝা যাচ্ছে? আমার ওয়েবসাইটটা কেন সাবমিট করব, তার কাছে কেন যাব আমরা? এটা স্বাভাবিকভাবে মনে করেন যে একটা মানুষ আরেকজনের কাছে কেন ধন্না দেয়, একটা কথা আছে না বাংলা ভাষায়, শব্দটা কিন্তু ভালো কিন্তু শুনতে খারাপ মনে হয়। একজন আরেকজনের কাছে কেন যায়? ঠেকে অথবা উপকার নেওয়ার জন্য যায়, তাই কি না? তো আপনি একটা ফ্রেন্ডের কাছে গিয়েছেন একটা হেল্প নেওয়ার জন্য, তার মানে আপনি তার কাছে হেল্পটা পেতে পারেন, অ্যাবিলিটি মনে হচ্ছে এই জন্য গিয়েছেন। তো আপনি আপনার ওয়েবসাইটটা ভালো একটা ওয়েবসাইটে সাবমিট করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, সবগুলো আমার স্বার্থের জন্য। তো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য আমরা ভালো মানের ওয়েবসাইটে কি করব, পাবলিশ করব, আমার লিংকটা ইনসার্ট করব, জায়গা করে মানে রাখার জন্য সেটা আমরা ট্রাই করব। আরো সহজে উদাহরণ দিই, ভালো মানের ওয়েবসাইট এবং একটু লো কোয়ালিটির ওয়েবসাইট, দুইটার ভিতরে পার্থক্য আছে। মনে করেন আপনারা সবাই যে কোনো বাংলাদেশের যে কোনো জেলার সিটি কর্পোরেশন, সিটি শহরের মধ্যে বসবাস করছেন। আমি যে কোনো একটা গ্রামে বসবাস করছি, যে কোনো একটা পাড়া গায়ে বসবাস করছি। তাহলে আপনার এবং আমার ভিতরে সেবামূলক বা যে কোনো পারিপার্শ্বিক কি পার্থক্য থাকতে পারে বলেন? পার্থক্য কি? আপনার আপনার বসবাস এবং আমার বসবাস, দুইটার ভিতরে পার্থক্য কি হতে পারে বলেন? আপনারা সিটির মধ্যে বসবাস করছেন, ঢাকা শহর বা যে কোনো শহর আর কি, আর আমি পাড়া গায়ে বসবাস করছি, দুইজনের ভিতরে পার্থক্য কি হতে পারে? আমি ভাই সকল নাগরিক সুবিধা আমার হাতের কাছে পাইতেছি। ভেরি গুড, নাগরিক সুবিধা। তার মানে আপনার এখানে রাস্তাঘাট ভালো থাকবে, বিভিন্ন দোকানপাট গুলো কাছে থাকবে, গ্যাসের সুবিধা পেতে পারেন, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারেন, হসপিটালাইজ কাছে পেতে পারেন, যে কোনো খাবার সামগ্রী কাছে পেয়ে যাবেন, এভরিথিং, স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছুই হাতের নাগালে, মোটামুটি 1-1.5 কিলোমিটারের ভিতরে আপনার সব আছে। কিন্তু গ্রামের যে বিষয়টা, সেখানে এগুলো সবই প্রবলেম। তার মানে এই শহরগুলো হচ্ছে সে ভালো মানের ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলোতে আমরা আমাদের ওয়েবসাইট গুলোকে ঢুকাই দিব। বুঝতে পারছেন? ভালো কোয়ালিটির ওয়েবসাইট সার্চ করে বের করতে হবে। সেই ভালো কোয়ালিটির ওয়েবসাইট গুলোর বিভিন্ন ভাগ আছে, প্রচুর ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে, যে ভাগগুলো আমি কিছুক্ষণ পরে বলবো। তারও আগে আপনাকে যে বললাম যে ইবনে সিনা, ধরে নিচ্ছি ইবনে সিনা অথবা ল্যাবেট, ওই যে গতকালকে উদাহরণ দিল এখানে, উদাহরণ দিল কাউসার ভাই, যাই হোক। তো ইবনে সিনা বা ল্যাবেটের কথা বলি। ল্যাবেটের একটা, আচ্ছা আমি লিখে লিখে উদাহরণ দিই তাহলে সবচেয়ে ভালো বুঝতে পারবো। আমি একটা স্ক্রিনটা শেয়ার করছি, মূল থিমটা বুঝবেন দয়া করে, তাহলে আর্টিকেল রাইটিংটা আমি আলোচনা করতে সুবিধা হবে আমার। এখানে আর্টিকেল রাইটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, একটু দেখবেন, এবং আর্টিকেল রাইটিং এর বিষয়গুলো আজকে আমি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এটা সাদা স্ক্রিন শেয়ার হচ্ছে কি না? সাদা স্ক্রিন শেয়ার হয়নি। জি ভাইয়া, শেয়ার হয়েছে। হয়েছে না? আমি এখানে জি জি। আচ্ছা, ল্যাবেট বানান ভুল হলো না, ল্যাবেট বানান AEID হবে নাকি? AID এটা AID ঠিক আছে। আচ্ছা, ল্যাব 8 এইটা হলো একটা পপুলার হসপিটাল, ধরে নিচ্ছি পপুলার হসপিটাল, তার একটা ওয়েবসাইট আছে www.labate.com, এটা তার ওয়েবসাইট, এবং সেখানে তার একটা ব্লগ সাইট আছে। এটা ব্লগ সাইটে কি হয়, ব্লগ সাইটে তারা বিভিন্ন লেখক বা বিভিন্ন যারা জার্নাল বা বিভিন্ন যারা প্রকাশ করে তাদের লেখাগুলো তারা রিভিউ করার মাধ্যমে প্রকাশ করে, ডাইরেক্ট প্রকাশ করবে না, তারা রিভিউ করে তারপরে প্রকাশ করবে। তো আমার একটা কি আছে, আমার একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানি আমাকে হায়ার করেছে, তার হচ্ছে কি
besthealth.com ধরে নিচ্ছি। besthealth.com এইটা হলো ডায়াগনস্টিক সেন্টার, নট হসপিটাল, এটা হলো ডায়াগনস্টিক সেন্টার। তো এই যে ডায়াগনস্টিক সেন্টারে এবং ল্যাবেড, এটা হলো একটা হসপিটাল, দুইটার মধ্যে কিছুটা সিমিলারিটি রয়েছে, ল্যাবেড এবং হসপিটাল, হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার। তো আমি একটা আর্টিকেল লিখবো যেটা আমি ইচ্ছা পোষণ করেছি ল্যাবেডের ওয়েবসাইটের ব্লগে পাবলিশ করব। কাজেই তাদের প্রায়োরিটিটা আপনাকে চিন্তা করতে হবে, তারা কোনটা গুরুত্ব দেয়। আপনাকে এমন একটা আর্টিকেল চুজ করতে হবে যেইটার ট্রিটমেন্ট ল্যাবেড করে, যেটার ওষুধ ল্যাবেডে পাওয়া যায়, যেটার ডক্টর ল্যাবেডে রয়েছে, তার মানে তাদের প্রশংসা করে হলেও অথবা তাদের সাথে সংযুক্তি আছে, এই রকম একটা আর্টিকেল আপনাকে লিখতে হবে। গতদিন উদাহরণ দিচ্ছিলাম, যেমন ক্যান্সার, ক্যান্সার নিয়ে আপনি সুন্দর একটা আর্টিকেল লিখলেন, 600 ওয়ার্ডের, 600 ওয়ার্ডসের একটা আর্টিকেল লিখলেন। এই আর্টিকেলের টপিকটা হলো ক্যান্সার কিভাবে নিরাময় করা যেতে পারে বা প্রিভেন্ট করা যেতে পারে। এটা কে লিখছে? আমি লিখছি। কার পক্ষ হয়ে? বেস্ট হেলথের পক্ষ হয়ে, ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু আমি লিখবো টোটালি ক্যান্সার বিরোধী, মানে ই নিয়ে। ডায়াগনস্টিকের কাজ কি? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, আর চিকিৎসা দিবে কে? হসপিটাল। কাজে ক্যান্সারের চিকিৎসা কিন্তু আমি দিতে পারবো না, অথচ আমি ক্যান্সার নিয়ে লিখছি। ভালো করে বুঝেন, ক্যান্সার নিয়ে আমি লিখেছি 600 ওয়ার্ডের আর্টিকেল, যেখানে একটা পর্যায়ে বলা আছে যে ল্যাবেডে ভালো মানের ক্যান্সারের কি করা হচ্ছে? ট্রিটমেন্ট করা হচ্ছে। একটা প্যারাতে ল্যাবেডের ভালো ক্যান্সারের ট্রিটমেন্ট করা হচ্ছে, ভালো ডক্টর আছে। এইরকম বলার পরে আপনি ক্যান্সার নিয়ে আবার বলা শুরু করবেন। বলতে বলতে এক পর্যায়ে টেস্ট, ক্যান্সারের যে টেস্ট গুলো করা হয়, ক্যান্সারের যে টেস্ট রিপোর্ট গুলো করা হয়, সেগুলো বেস্ট কোথায় দেওয়া হয়? besthealth.com। জাস্ট এক লাইনে শেষ করবেন, এইটার বর্ণনা বেশি করা যাবে না। এটা হলো, আমি বলছি নিশ রিলেটেড আর্টিকেল সাবমিশনের কথা বলছি, কারণ আমার সাথে হসপিটালের সংযুক্তি আছে। আর এরা কিন্তু সহজেই, আমি যদি আমার ডায়াগনস্টিককে নিয়ে পুরোটা আর্টিকেল লিখি, তারা জীবনও পাবলিশ করবে না। এজন্য তারা যে একটা সার্ভিস প্রদান করে সেইটার ব্যাপারে আমি লিখেছি, সেটা হলো কি? ক্যান্সার নিরাময়। এটা নিয়ে আমি লেখা শুরু করেছি, যেখানে আমি এটা প্রশংসা করেছি যে ল্যাবেডে এটা কি করা হয়? ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়, ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, এবং টেস্ট গুলো করানো যেতে পারে, বা ভালো টেস্ট হয় কোথায়? besthealth.com এ, ডায়াগনস্টিক সেন্টারে। বাস, এক লাইনে শেষ, আর কিছু লিখবেন না এই কোম্পানির ব্যাপারে, এইটার ব্যাপারে আর লেখা যাবে না। এরপর আপনি ক্যান্সার নিয়ে আবার লেখা শুরু করবেন। এরপরে আপনি এই হসপিটালেরও কিছু কথা বলবেন। বলার পরে যখন আপনি সাবমিট করবেন, তখন তারা আপনার আর্টিকেলটা পাবলিশ করার চান্স অনেক বেশি, 99%। এমনকি পাবলিশ তারা করবে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এটা হলো নিশ রিলেটেড আর্টিকেল বললাম, নিশ রিলেটেড। আর একটা বিষয় বলবো, সেটা হলো নিশ ছাড়া আপনি যে কোনো একটা ওয়েবসাইট, যেমন issue.com, এটা একটা ওয়েব টু পেজ, খুব ভালো মানের ওয়েবসাইট। issue.com এ যে কেউ আর্টিকেল প্রকাশ করতে পারে। তো আর্টিকেল যে আপনি প্রকাশ করবেন, আর্টিকেল প্রকাশ করার শর্ত দুইটা। একটা হলো, হয় ক্লায়েন্ট আপনাকে আর্টিকেল প্রোভাইড করবে, অথবা আপনাকে আর্টিকেল লিখতে হইতে পারে। এই ক্ষেত্রে চার্জ দুই ধরনের হবে। যদি আপনাকে লিখতে হইতে পারে, তাহলে আপনি সেটা সুন্দর করে বলে দিবেন যে পার ওয়ার্ড কত সেন্ট আপনি নেবেন, ওয়ার্ড প্রতি তারা কাউন্ট করে, একটা ওয়ার্ডে কত পয়সা বা কিভাবে দিবে। যাই হোক, আপনি মোটামুটি 500 বা 800 ওয়ার্ডের জন্য $5 চার্জ করবেন, 500 বা 600 ওয়ার্ডের জন্য $5 অথবা $4 চার্জ করতে পারেন। আমি হলে $3 লিখে দিব 500 বা 600 ওয়ার্ডের। আপনারা এরকম একটা মাথায় রাখবেন, $3 থেকে $5। আর মানে এরকম আর কি, ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করবেন। আর যদি ক্লায়েন্ট দেয় তাহলে তো খুব ভালো। তবে আর্টিকেল সাবমিশন বা আর্টিকেল রাইটিং এর বিষয়টা আপনাদের ভালো জানতে হবে। তো এতক্ষণ যে বিষয়টা বললাম, এটা হলো নিশ রিলেটেড ব্যাকলিংক। যখন এই আর্টিকেলের ভিতরে আপনি এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটকে ঢুকাই দিলেন, যে বেস্ট টেস্ট রিপোর্ট করা হয় কোথায় করা হয়, এর মধ্যে করা হয়, তাহলে বেস্ট, এখানে লিখে দিলাম বেস্ট টেস্ট রিপোর্ট। আপনি এই শব্দটাকে অ্যাঙ্করিং করবেন, করে এই লিঙ্কটা এর মধ্যে ঢুকাই দিবেন। এটাকে অ্যাঙ্করিং বলা হয়, তার মানে লিঙ্কটা দেখা যাবে না, শব্দটা কালার হয়ে থাকবে। যখন কেউ ওই শব্দে ক্লিক করবে, তাকে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এটাকে বলা হয় অ্যাঙ্করিং, যেটা আপনারা ব্যাকলিংকের সময় অনেক জায়গায় দেখবেন। তবে আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আমি এখানে দেখাই, আমি কি স্ক্রিন শেয়ার করেছি না কি শেয়ার হয়েছে?
ব্রাউজার দেখা যাচ্ছে কি ব্রাউজার? না ভাই, ব্রাউজার দেখেন। হ্যাঁ ভাইয়া Browser- সাদা পিস। বুঝতে পারছি। ভাই এটা কি অ্যাঙ্কর টেক্সট? হ্যাঁ টেক্সট। দেখেন আমি ব্রাউজারে নিয়ে যাই, ব্রাউজারে নিয়ে যাব হেলথ 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 উইকিপিডিয়া। দেখেন এখানে হিস্টোরি লিখেছে, হেলথ নিয়ে প্রচুর পরিমাণ লেখা। এই যে মাঝে মধ্যে যে শব্দগুলো দেখছেন না, যে কালার হয়ে আছে, দেখতে পাচ্ছেন? তার মানে এর মধ্যে একটা লিঙ্ক ঢুকানো আছে। আমি যখন মাউসটা এই কালারের উপর নিয়ে যাব, আপনারা এই জায়গায় তাকাবেন, এই যে এই জায়গায় তাকাবেন, এইখানে তাকান, ওইখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন? এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কিন্তু তাদেরই ব্যাকলিঙ্ক করেছে, উইকিপিডিয়ারই। আমি আরেকটা দেখাই, linking সেটা করে। হলো হ্যাঁ, ও নিজেরাই করেছে, নিজেদেরকে ব্যাকলিঙ্ক করেছে। অ্যাঙ্করিং বিষয়টা বুঝতে হবে আগে। ব্যাকলিঙ্ক করার জন্য যে যে টপিকগুলো সামনে আসবে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। দেখেন এই জায়গায় খেয়াল করবেন, এই জায়গাতে মাউস নিয়ে যাচ্ছি, দেখেন এখানে কি লেখা আছে পড়েন দেখি, www.ncbinml, দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক? এই জায়গায় দেখা যাবে। আমি যখন মাউসটা নিয়ে যাব তখন দেখতে পাবেন। দেখা যাচ্ছে কি? জি ভাই, দেখা যায়। জি আচ্ছা, এটা হলো অ্যাঙ্করিং। তার মানে এই জায়গায় যদি কেউ ক্লিক করে তাহলে তাকে একটা পেজে নিয়ে চলে যাবে। সেই পেজটা কোনটা? এটা। এই পেজটাকে তারা ওখানে ব্যাকলিঙ্ক করেছে, এই যে এই পেজটাকে। এটা কোথায় ব্যাকলিঙ্ক করেছে? এই জায়গাতে দেখছেন, medicalwesttoday.com, এই জায়গাতে ব্যাকলিঙ্ক দিয়েছে কাকে? অন্য একটা ওয়েবসাইট, ncbinml.gov.com, এটাকে তারা ব্যাকলিঙ্ক করেছে এখানে। এটার মধ্যে ব্যাকলিঙ্ক আছে, এটার মধ্যে। তাহলে এই যে একটা শব্দের মধ্যে লিঙ্কটা ঢোকাই দিচ্ছে না, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্করিং, অ্যাঙ্কর টেক্সটিং, অ্যাঙ্কর ট্যাগ। সবাইকে বুঝতে পারলেন শব্দটা কি হবে? অ্যাঙ্কর টেক্সটিং, অ্যাঙ্কর ট্যাগ। বানানটা আমি বলে দিচ্ছি। একটা শব্দের মধ্যে যখন আপনি এই শব্দের মধ্যে একটা লিঙ্কে ঢুকাই দিবেন, তখন তাকে বলা হচ্ছে কি অ্যাঙ্কর টেক্সট। এগুলো অ্যাঙ্কর টেক্সট। তার মানে আমি একটা ওয়েবসাইট বা একটা লিঙ্কে একটা ছোট্ট একটা শব্দ, বড় একটা শব্দ, বড় একটা লাইন হতে পারে, যার মধ্যে আপনি ঢুকাই দিচ্ছেন, এটাকে অ্যাঙ্কর টেক্সট বলা হচ্ছে। আচ্ছা, তো আর্টিকেলের বিষয়ে জানতে হবে এই কারণে, কারণ আপনাকে আর্টিকেল হয়তো লিখতে হইতে পারে, অথবা আর্টিকেল সাবমিশনের সময় আপনার লাগবে। তো আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, কারো লিংক করাবো কিভাবে এখানে? বুঝলাম না। ক্যান্সার আমি আমার লিংক করাতে চাচ্ছি একটা ওয়েবসাইটে, সেই জিনিসটা হ্যাঁ। পরে আমি দেখিনি কিভাবে, এজন্য প্রশ্ন করছি। দেখেন আপনার ওয়েবসাইট কিন্তু এটা স্ক্রিনে শেয়ার হচ্ছে। হ্যাঁ 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 আপনি চাচ্ছেন ল্যাব এইডের ওয়েবসাইটে প্রকাশ করতে। হ্যাঁ আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের কোন সার্ভিস লিখে যদি এখানে প্রকাশ করতে চান, তারা কিন্তু নিবে না। হ্যাঁ কাজেই তারা সার্ভিস প্রদান করে ওই রকম একটা টপিক আপনাকে চুজ করতে হবে। যেমন ক্যান্সার তারা ট্রিটমেন্ট দেয়, এইটার উপরে কিন্তু লিখলে তারা অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে, কারণ তাদের সেবা সেটা এটা। আচ্ছা এই ভাইয়া ডাইরেক্টলি আমি ঢুকবো। আমি আগে এটা বলে ফেলি, যখন আমি এই ক্যান্সারের ব্যাপারে 600 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলাম, সেইখানে কয়েকবার বা একবার ল্যাবএইডের কথা আসবে, যে ল্যাবএইডে এটা সুন্দর কি করা হচ্ছে, ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবং এইটার ডায়ালাইসিস বা ডায়াগনস্টিক করার জন্য সবচেয়ে বেস্ট কোথায়, এটা। এই কথার মধ্যে ডাইরেক্ট লিংকটা দেওয়া যাবে নাকি ওয়ার্ডের মাধ্যমে? ওয়ার্ডের মধ্যে ঢুকাই দিবেন, এই যে ওয়ার্ডের মধ্যে ঢুকাই দিবেন, এই শব্দের মধ্যে এই লিঙ্কটা ঢুকাই দিবেন, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এই জিনিসটা করে কিভাবে? এটা দেখাবো। ও আচ্ছা, দেখার নাই, এইজন্য ঠিক আছে। এটা তো ভাই ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম হাইপার লিঙ্কিং করে ওই সিস্টেমে করতে হয়। এটা হচ্ছে একটা কোডিং আছে, HTML কোড, অথবা বিভিন্ন যে ব্যাকলিংকের ওয়েবসাইট গুলো আপনি চুজ করবেন,
যেমন অপেরা মিনি, apple.com, ফায়ারফক্স, ইস্যু, ওয়ার্ডপ্রেস, ব্লগার, জিং, বিভিন্ন যে ওয়েবসাইট গুলো রয়েছে, ওয়েব টু পেজ বা বিভিন্ন ফোরাম, সেই ওয়েবসাইট গুলোতে ডিফল্ট সেটিং আছে একটা, যেখানটার মাধ্যমে, যে অপশনের মাধ্যমে আপনি শব্দের মধ্যে লিঙ্ক ঢুকাতে পারবেন, অথবা HTML কোড দিয়েও পারবেন। সেটা আমি যখন সময়টা আসবে তখন আমি দেখাই দিব, ঠিক আছে? এবার বলেন, একজনকে বলছিলেন তিথি অথবা উপমা দাস। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি তো ডাইরেক্টলি ঢুকবো না, মানে আমি তাদের সাথে কাজ করতে গেলে তাদের সম্পর্কে একটু বলে আমি তার ভিতরে কাজটা দিব, তাই তো? আর্টিকেলটা তাদের ব্যাপারে লিখবেন, অথবা হ্যাঁ, এটা তাতে আমি সেখানে কাজ করতে পারি। এটা হলো জাস্ট এটা ওভারঅল একটা ধারণা দিলাম আপনাদেরকে, ব্যাকলিংকটা কাকে বলে। সবগুলোই যে এভাবে করতে হবে এটা কিন্তু না, হ্যাঁ, না, সবগুলোই যে এভাবে করতে হবে এটা কিন্তু সিস্টেম না, সিস্টেম আরো অনেক আছে। যখন ব্যাকলিংকের প্রকারগুলো বলবো তখনই বুঝতে পারবেন যে আমি এখন যে প্রকারটা বললাম সেটা জাস্ট একটা প্রকার, এরকম অনেক প্রকার আছে, সবগুলোই বলবো আমি। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট একটা মেথড। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। যেমন হসপিটালের সামনে আপনি একটা লোককে দাঁড় করে রেখেছেন অন্য একটা হসপিটালের সামনে, মানে দালাল টাইপের, রোগী পেলে বলছে যে ভাই ল্যাবে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, যাবেন, আপনাকে কমিশন দিয়ে ট্রিটমেন্ট করে দেবো। ওটা একটা ব্যাকলিং, মানুষকে বলছে সে, ওটা একটা ব্যাকলিং। আপনি পোস্টার টাঙাই দিচ্ছেন বিভিন্ন জায়গাতে আপনার ল্যাবেটের ব্যাপারে, ওটাও একটা ব্যাকলিং। আপনি মাইকিং করছেন ল্যাবেটের ব্যাপারে, সেটাও একটা ব্যাকলিং। রেস্টুরেন্টের জায়গাতে স্টিকার মেরে দিচ্ছেন ল্যাবেটে, ওটাও একটা ব্যাকলিং। একটা শপিং মলে ওঠার জন্য সিঁড়িতে নিচে নিচে স্টিকার মারা আছে, ওটাও একটা ব্যাকলিং। তার মানে যে কোনো জায়গাতে আপনার ওয়েবসাইটটা মানে সেট করে দিচ্ছেন, স্থান পাচ্ছে যে জায়গাগুলোতে, সেগুলো ব্যাকলিং। মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, ব্যাকলিং। আচ্ছা, তো আমি এইবার আর্টিকেল রাইটিং এর দিকে ফোকাস করব, তারপরে ব্যাকলিংক এর বিষয়গুলো যাব, কারণ আর্টিকেল ব্যাপারটা হয়তো সামনের দিনে অনেকবারই আসবে, বিশেষ করে ওয়ান পেজে তো আসবেই, মাস্ট। তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আর্টিকেল রাইটিং, আপনারা যারা লেখালেখি করেন তারা তো অনেক নিয়ম কানুন বা এগুলো জিনিস জানেন যে কিভাবে কি করতে হয়, অথবা আমি এখন যে নিয়মগুলো বলবো সেটা সম্পূর্ণটাই কিন্তু এসইও রিলেটেড, অন্যটার সাথে হয়তো নাও মিলতে পারে। মানে অন্য কোনো পত্রিকা দেওয়ার জন্য, বিলবোর্ডে দেওয়ার জন্য, বা একটা বা যে কোনো জায়গাতে এটা কিন্তু অন্যরকম হতে পারে, পেপার, পত্রিকা, টেলিভিশন বা যে কোনো জায়গাতে। কিন্তু এখন যেটা বলবো সেটা হলো সম্পূর্ণ এসইওর জন্য। এসইও বলতে আমরা বুঝি কি, র্যাঙ্ক করা। কাজে এই টপিকটা মাথায় রাখবেন যে এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। তারপরে আমি ব্যাকলিংকের আলোচনায় টপিকগুলো দেখাবো। এগুলো এলিমেন্ট, এতক্ষণ ধরে যেগুলো আপনাদের বলছি সেগুলো সব এলিমেন্ট যেগুলো আপনাদের লাগবে ব্যাকলিং করার জন্য। আর্টিকেল রাইটিং এর আর্টিকেল রাইটিং আমরা এসইওর মতো করে ব্যাখ্যা করবো, আর কি এসইওর আলোকে ব্যাখ্যা করবো। প্রথম নাম্বারে যেটা আপনাকে আপনি যেই টপিকটার উপরে আর্টিকেল রাইটিং করবেন, আর্টিকেল লিখবেন, ধরে নিচ্ছি ক্যান্সার নিরাময় বা প্রিভেন্ট ক্যান্সার, এই শব্দটা বা প্রিভেন্ট করোনা ভাইরাস, ধরে নিচ্ছি করোনা ভাইরাসকে প্রিভেন্ট করা, বাধা প্রদান করা, বা যেটা বেঁচে থাকার যে বিষয়টা, এটা হলো আমাদের মূল শব্দ। এই টপিকটা হলো কি, কিভাবে করোনা ভাইরাস থেকে বাঁচা যায়। এই যে একটা টপিক, এই টপিকের উপরে যখন আপনি আর্টিকেল লিখবেন তখন আপনাকে অনেক বিষয় ভাবতে হবে, তথ্য, উপাত্ত, রেফারেন্স, হেডিং, শিরোনাম, ব্যাখ্যা, বিশ্লেষণ, উপসংহার, অন্য ওয়েবসাইটকে নিয়ে আসা বিভিন্ন গুলো এলিমেন্ট মিলে আপনাকে সাজাইতে হবে, ঠিক আছে, গবেষণামূলক। তো সেটারই আপনি যখন ওভারঅল আর্টিকেল রাইটিংটা করতে যাবেন,
আপনাকে একটা বিষয় চিন্তা করতে হবে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। অবশ্যই তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখবো, কিন্তু সেখানে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, ইজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। এসইওর ক্ষেত্রে বলছি, আপনি যখন কোনো একটা অনলাইন পত্রিকাতে প্রকাশ করবেন, বাংলাদেশি কোনো পত্রিকায়, বিদেশি কোনো পত্রিকায়, অন্য কোনো একটা পোর্টালে, জার্নাল পোর্টালে, তখন আপনি হার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। বা খুব বেস্ট বা খুবই টাইপের ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বা যেটাই বলেন, মানে ওই রকম টাইপের আপনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ওয়েবসাইট কিনে চিন্তা করেন, তাহলে আপনাকে অবশ্যই ইজিটাই ভাবতে হবে, ইজি ল্যাঙ্গুয়েজটা ভাবতে হবে। কাজেই আমি প্রথম নাম্বারে রেখেছি, সেটা হলো ইজি ল্যাঙ্গুয়েজ। সহজ ভাষায় লিখতে হবে, সাবলীল ভাষায়, যেই শব্দের মানে সিংহভাগ মানুষ বুঝতে পারে, ঠিক সেই রকম ভাষা দিয়েই আর্টিকেলটা লিখতে হবে। ওভারঅল ফুল A to Z পুরো আর্টিকেলটাই সহজ ভাষায় লিখতে হবে, কমপ্লেক্স করা যাবে না বেশি। 2 নাম্বার, summarizing the topic in first paragraph. আপনি যে আর্টিকেলটা প্রকাশ করতে চাচ্ছেন, আপনি যে আর্টিকেলটা বলতে চাচ্ছেন বা লিখতে চাচ্ছেন, সেইটার কিছু মূল কথা থাকে। সেই মূল কথাটা আপনি প্রথম প্যারাগ্রাফে উল্লেখ করে ফেলেন ভূমিকা দিয়ে। এটা ভূমিকার কথা বলছি। সামারিটা নিয়ে আসতে হবে। এটাকে আমরা দেখেছিলাম বা বলেছিলাম, সেটা হলো আপনি যদি একটা বই প্রকাশ করেন বা একটা লেখক যখন একটা বই প্রকাশ করে, সেটা কিন্তু ভূমিকাতে কিছু কথা বলা থাকে, কেন সে বইটা লিখেছে, কি বিষয় লেখা হয়েছে, বিষয়টা সামারাইজ করতে হবে। যা আমি এখানে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় সম্বন্ধে বলা হয়েছে। কেন বলা হয়েছে? কেননা করোনা ভাইরাসের প্রকোপটা অনেক বেশি, ইত্যাদি ইত্যাদি, কবে থেকে শুরু হয়েছে, আমাদের বাঁচতে হবে, অনেক বিষয় জানতে হবে, যেগুলো এখানে আলোচনা করে, যে কথাবার্তা আর কি। তাহলে একটা মানুষ বুঝতে পারবে সামারিটা প্রথমটা পড়ে, যে হ্যাঁ, যখন কোনো ব্যক্তি আর্টিকেলটা প্রয়োজনে যখন আসবে, তখন সে যেন ওই জিনিসটাতে স্টে করে। তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ, তুমি সঠিক জায়গাতে আছো, তুমি যে করোনা ভাইরাস লিখে সার্চ করেছো, তুমি সঠিক জায়গাতে আছো। এটাই হলো সেই আর্টিকেল। এই সামারিটা পড়ে সে বুঝতে পারবে, টেস্টটা বুঝতে পারবে এবং পুরাটা সে পড়বে। কাজেই 2 নম্বরে যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে সামারাইজিং দ্য টপিক ইন ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে হয়তো কেউ লিংক শেয়ার করছেন, কি বিষয়টা বলবেন? 3 নাম্বার, লং টেল কিওয়ার্ডস। এইটার সূক্ষ্ম ব্যাখ্যা আছে। লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড কাকে বলে এইটা আপনাদের আগে দেখাই, তারপরে আমি বলবো যে লং টেল কিওয়ার্ড কেন ব্যবহার করবেন। আমি এখানে লিখবো করোনা ভাইরাস। দেখেন, যখন আমি করোনা ভাইরাস কথাটা লিখলাম, তখন সেটা হলো একটা কিওয়ার্ড, এটা শর্ট কিওয়ার্ড। আর করোনা ভাইরাস লেখার পরে নিচে যে শব্দগুলো আসছে, এই শব্দগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো কি হতে পারে? প্রিভেন্ট বা করোনা ভাইরাস প্রিভেনশন বা প্রিভেন্ট করোনা ভাইরাস। দেখেন, এই যে প্রিভেন্ট করোনা ভাইরাস, এইটা হলো আমার কিওয়ার্ড, নট করোনা ভাইরাস। এটা হলো টাফ হয়ে যাবে, কারণ করোনা ভাইরাস হলো ছোট শব্দ। ছোট শব্দকে র্যাঙ্ক করাতে গেলে যারা অলরেডি এর আগে করিয়েছে, তারা এখন পর্যন্ত র্যাঙ্ক করাচ্ছে। আমাদের ক্ষেত্রে ছোট শব্দকে র্যাঙ্ক করানো কঠিন হয়ে যাবে, কারণ ছোট শব্দের চাহিদা বেশি। মানুষ অনেক সময় ছোট শব্দ লিখে সার্চ করে, কিন্তু আপনি পুরাটা লিখেই, পুরাটা লং টেল দিয়েই কিন্তু আপনি র্যাঙ্কিং করার চেষ্টা করবেন। কেননা করোনা ভাইরাস লেখার সাথে সাথে যাতে করে প্রিভেন্ট করোনা ভাইরাস কথাটা চলে আসে, এজন্য আপনাকে এই শব্দটা দিয়ে র্যাঙ্ক করতে হবে।
লং টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোটা ওটার থেকে একটু সহজ হবে যদি আপনি ব্যাকলিংকের কথা চিন্তা করেন। শর্ট 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 কিওয়ার্ড দিয়েও কিন্তু করবেন, এটাও ঠিক আছে, কিন্তু আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনি লং টেল কিওয়ার্ডটাই ব্যবহার করবেন, কারণ মানুষ আর্টিকেল পড়ার ক্ষেত্রে বড়টা ব্যবহার করবে, যে হাউ আই ক্যান প্রিভেন্ট করোনা ভাইরাস, এই যে একটা বড় কিওয়ার্ড, এটা পুরোটাই কিন্তু একটা লং টেল কিওয়ার্ড। লং টেল মানে লেজ, সেটা হলো বড় কিওয়ার্ড। দেখেন প্রত্যেকটা কিন্তু বড় কিওয়ার্ড, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এটাও কিওয়ার্ড, এটাও একটা কিওয়ার্ড। যাই হোক, লং টেল কিওয়ার্ডটা আশা করি বুঝাতে পেরেছি। জাস্ট লং টেল কিওয়ার্ডটা অতটুকু বুঝলেই হবে যে আপনারা লিখবেন আর্টিকেলের ভিতরে লং টেল কিওয়ার্ডের ব্যবহারটা করলে ভালো হয়, এইভাবে লিখবেন। যেমন আপনাদের একটা উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে ফটো এডিটিং। এটা একরকম কিওয়ার্ড, এটার এগেইনস্টে যদি আপনি কিওয়ার্ডটা এইভাবে লেখেন, বেস্ট এডিটিং ফটো ইন ডেস্কটপ অথবা মোবাইল বা ল্যাপটপ, মোবাইল, এটা কিন্তু বেশি সার্চ হবে, সবাই কিন্তু এটা সার্চ করবে, বেস্ট এডিটিং ফটো ইন মোবাইল। কিন্তু শুধুমাত্র যদি ফটো এডিটিং দেন সেই ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে, এটা আর্টিকেলের মধ্যে খুব একটা বেশি আসবে না। কাজেই ফটো এডিটিং দিয়ে আমরা করব না। আমরা যদি ফটো এডিটিং নিয়েই আর্টিকেল লিখতে হয়, আমাকে বড় কিওয়ার্ড রাখতে হবে, বেস্ট এডিটিং ফটো ইন মোবাইল, এরকম টাইপের। যাই হোক, লং টেল কিওয়ার্ডস এর কথা বলেছি। এরপরে চার নাম্বার, কম্পিটিটর কিওয়ার্ডস রিসার্চ। কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ আপনাকে রাখতে হবে বা রিসার্চ করে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আপনি যে কোনো কাজ করতে গেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ কাকে বলে? দেখেন, কম্পিটিটর কিওয়ার্ড কাকে বলা হয় বা কম্পিটিটর মানেটা কি, এটা আপনাকে বুঝতে হবে। একটু ভালো করে বুঝবেন। ধরে নিচ্ছি এখানে কানিজ নিশির একটা ওয়েবসাইট আছে, সেটা হলো মোবাইল দিয়ে। কানিজ নিশির ওয়েবসাইটটা হচ্ছে www.mobilebd.com, mobilebd.com। কাজেই কানিজ নিশির ওয়েবসাইটটা মোবাইল লিখলে আসার কথা, মোবাইল দিয়ে লিখলে কিন্তু সেটা আসবে, এটা কিন্তু সে এক্সপেক্ট করছে যে মোবাইল দিয়ে লিখলেই তার ওয়েবসাইটটা পাওয়া যাবে। মোবাইল দিয়ে সার্চ করলাম, মোবাইল দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে গ্যাজেট আসছে, গ্যাজেট আসছে, আবারও গ্যাজেট, উইকিপিডিয়া, গ্যাস মাস্টার, অ্যামাজন, কি মোবাইল, কিন্তু mobilebd.com-টা আসছে না। mobilebd.com যখন আসছে না, তখন তাকে বুঝতে হবে যে সে তার সিরিয়ালটা অনেক দূরে আছে, তার আগে অনেক ওয়েবসাইট কিন্তু চলে আসছে। তো আমরা যদি একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমার সামনে যারা থাকবে তারা কি আমার কম্পিটিটর হচ্ছে না? কাজেই এই ওয়েবসাইট গুলো কিন্তু তার কম্পিটিটর। যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করা হচ্ছে এবং যখন আমার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, অন্য কারো ওয়েবসাইট পাওয়া যাচ্ছে, তখন তারা আমার কম্পিটিটর, তারা আমার প্রতিযোগী। এইটা রিসার্চ করতে হবে। কিওয়ার্ড ওয়ান পেজের দিনে দেখাবো। আমি আরেকটু সহজ এটা ব্যাখ্যা করি। একটা মার্কেট আছে, মার্কেটে আমি দোকান দিলাম, আমি গার্মেন্টস এর অথবা আমি কনফেকশনের দোকান দিলাম, যাই হোক একটা শপ দিলাম, একটা মার্কেটে আমি শপ দিয়েছি। মার্কেটে যে মার্কেটের দোকান আছে টোটাল 9টা, আচ্ছা 10টা দিলাম, দুই ধারে দোকান সব মিলে 10টা। আমার সিরিয়াল নাম্বারটা আছে 5 নাম্বারে। তো এর আগে যারা আছে তারা সবাই আমার কম্পিটিটর, পরে যারা আছে তারাও আমার কম্পিটিটর। তবে এই ক্ষেত্রে আমরা পরেরটা ধরবো না, আমরা আচ্ছা পরেরটা ধরতে হবে, পরেরটা ধরতে হবে। এই যে আমি 5 নাম্বার, এটা আমার দোকান, আর এই যে সামনে যে দোকানগুলো আছে, পিছনে যে দোকান আছে, এরা সবাই আমার কম্পিটিটর। সবাই চেষ্টা করছে একজন আরেকজনকে টপকানোর। তার মানে কি
আমি চাইবো আমি 1 নম্বরে থাকতে, তার মানে এদেরকে হারাইতে হবে। তো একটা দোকানে যখন কাস্টমার ঢুকে তখন সব দোকানদার চায় যে আমারটাতে আসুক, আমারটাতে আসুক, আমারটাতে আসুক, কিন্তু সে কিন্তু প্রথমটাতে আগে ঢুকবে। একটা মার্কেটে যখন একটা কাস্টমার ঢুকবে তখন প্রথম দোকানে কিন্তু তার নজরটা আগে যায়, কেন অথবা না কেন সেটা পরের বিষয়, কিন্তু নজরটা তার আগে 1 নাম্বারটাতে যাবে। কখনোই 5 নাম্বারে সে হুট করে দৌড়িয়ে চলে যাবে না। কাজে ওয়েবসাইট রিসার্চ করার ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি যখন মোবাইল লিখে সার্চ করছেন, মোবাইল লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে, নিচে যে ওয়েবসাইট গুলো আসছে না, নিচে এই যে নিচে যে ওয়েবসাইট গুলো চলে আসছে এভাবে, আপনারটা 5 নাম্বারে আছে, তার মানে আপনি 1 নাম্বারে যেতে পারেননি এখনো। আমরা নিজেরাই যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি কোনো সার্ভিস পাওয়ার জন্য, তখন আমরা কখনোই 1 নাম্বারটার দিকে না তাকিয়ে 7 নাম্বারের দিকে তাকাই। এরকম কেউ আছেন যে 1 নাম্বারের দিকে দেখলেনই না, আপনি 7 নাম্বারে চলে গেলেন? আপনাদের ভিতরে এরকম কেউ করেন? একটু সাড়া দিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন। না, অবশ্যই না। এটা আমরা 1 নাম্বারটাতেই কিন্তু যাবো। কাজেই এটা কিন্তু আমার কম্পিটিটর, এরা সবাই আমার কম্পিটিটর। এরা কোন শব্দ ব্যবহার করছে এই শব্দগুলোকে আমাকে যাচাই করে নিতে হবে যে আমাকে তাহলে এটাতে টপ পাইতে হবে। যাই হোক, কিওয়ার্ড রিসার্চটা আমরা পরে দেখাবো। 5 নাম্বার, এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে অ্যাভারেজ বা এভাবে লিখতে পারেন 5%। 5% মেন কিওয়ার্ডস ব্যবহার করবেন আর্টিকেলের ভিতরে। তাহলে আমার টপিকটা যদি কি হয়, আমার টপিকটা ক্যান্সার হয়ে গেল, এই যে প্রিভেন্ট ক্যান্সার, প্রিভেন্ট ক্যান্সারটাই হবে তাহলে আপনার মেন কিওয়ার্ড। প্রিভেন্ট ক্যান্সার বা প্রিভেন্টিং ক্যান্সার এই শব্দটাকে আপনি যদি 100টা ওয়ার্ড ইউজ করেন তাহলে সেখানে সর্বোচ্চ 5টা ইউজ করবেন, অ্যাভারেজ 3 থেকে 5%। 100 ওয়ার্ডের ভিতরে যদি 500 ওয়ার্ড হয় তাহলে আপনি 10 থেকে 15টা ইউজ করবেন। এই পার্সেন্টটা হলো 3 থেকে 5। এখানে আমরা কি সিনোনিম ইউজ করতে পারি? ধরেন প্রিভেন্টিংটা না দিয়ে ধরেন মেজারমেটিক স্টেপ কিংবা এই জাতীয় কিছু সিনোনিম ওয়ার্ড ইউজ করে এটাকে নিয়ে আসতে পারি যদি প্রয়োজন হয়, সেম ওয়ার্ডটা রিপিট না করে। সেটা কিন্তু সাব কিওয়ার্ড হয়ে যাবে, তখন এটা কিন্তু মার খেয়ে যাবে মেন কিওয়ার্ডটা। আচ্ছা আচ্ছা। মানে আপনি প্রিভেন্টের সিনোনিম ইউজ করবেন কখন? সাব কিওয়ার্ড ইউজ করার সময়। কিন্তু মেন কিওয়ার্ডটা আপনাকে 3 থেকে 5% ইউজ করবেন। 3 লিখে দিলাম, 3% ইউজ করবেন। প্রতিটা 100 ওয়ার্ডের ভিতরে 3 বার ইউজ করবেন মেন কিওয়ার্ড। আপনি চাইলে আরো শব্দ ইউজ করবেন প্রিভেন্টের পরিবর্তে, আরো যেগুলো শব্দ আছে না, ডিফেন্ড, প্রিভেন্ট, তারপরে কি বলে আরো গোলাপ করা ক্যান্সার থেকে, বুঝতে পারছেন? তো ওইগুলো শব্দ হবে কি সাব কিওয়ার্ড। যেমন আপনি ফটোগ্রাফি নিয়ে লিখছেন, ফটোগ্রাফি, এটা হবে আপনার এই ছবি ফটোগ্রাফি, এটা হবে আপনার মূল কিওয়ার্ড, মানে এই যে মেন কিওয়ার্ড। এটা আপনি 3টা ইউজ করবেন 100 ওয়ার্ডের প্রতি 100টার ভিতরে। কিন্তু ফটোগ্রাফি ছাড়াও যে আরো অনেক অপশন রয়েছে, যেমন ক্লিপিং পাথ, এটা কিন্তু ফটোগ্রাফির ভিতরে আসছে, তাই না? ক্লিপিং পাথ। তারপরে আপনি দিবেন কি ডিএসএলআর। এই শব্দগুলো হচ্ছে সাব কিওয়ার্ড। আপনি এটার পরিবর্তে কোন সেন্টেন্সে এগুলো ব্যবহার করতে পারবেন, মানে সেন্টেন্সের মিনিং ঠিক রেখে। কিন্তু ফটোগ্রাফি এই গোটা শব্দটা অবশ্যই আপনি প্রতি 100 এর ভিতরে 3 বার ইউজ করবেন, মানে এটা রেশিওর কথা বলছি আমি। এবার বুঝতে পারছেন যে সাব কিওয়ার্ড এটা কবার করবেন? সাব কিওয়ার্ড আপনি অনেকবারই করবেন, মূল কিওয়ার্ডটা এভাবে করবেন। তবে একটা ব্যালেন্স রেখে করবেন যাতে করে শব্দগুলো খুব বেশি ব্যবহার না হয়, মোটামুটি আর কি। এই যে পার্সেন্ট দিয়ে দিলাম, এটা কি বুঝতে পেরেছেন সবাই মেন কিওয়ার্ডের বিষয়টা? জি ভাইয়া। ভেরি গুড। 6 নম্বরের সাথে 6 নম্বরে ট্রেন্ড ইউজ করতে হবে যদি সেটা প্রয়োজন হয়। প্রাসঙ্গিক হলে তবে অবশ্যই প্রাসঙ্গিক মানে রাখা উচিত হবে ট্রেন্ডসটা নিয়ে, তাহলে আপনার আর্টিকেলটা একটু মর্যাদা পাবে সমসাময়িক হিসেবে। তার মানে আপনাকে তারা বিভিন্ন যদি অডিয়েন্স যদি ফলো করতে থাকবে যে ব্যক্তিটা সমসাময়িক পোস্ট করে। যখন আপনি একটা ট্রেন্ডস নিয়ে কথা বলবেন তার মানে আপনি সামনের দিনে আরো আর্টিকেল রাখবেন, সেই ট্রেন্ডস গুলো আবারও আসবে। চেষ্টা করবেন রাখার, যদি প্রয়োজন হয় রাখবেন, আর যদি নাই রাখতে হয় রাখবেন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, শব্দটা কি ইফ নিডেড হবে নাকি? নিডেড, নিড, ঠিক আছে কি এটা? নেটেড শব্দটা
নিডেড হবে না, না? আচ্ছা যাই হোক, একটু ভুল হলেও লিখে নেবেন, জিনিসটা বুঝবেন আর কি। ভুল হতে পারে, এখানে আবার ভুল থাকতে পারে আর কি। না লিখে নিচ্ছি, নিডেড লিখে নিচ্ছি, সমস্যা নেই। তো যদি ট্রেন্ডস এর বিষয়টা কিন্তু বলেছিলাম, ট্রেন্ড চলমান আলোচিত সাময়িক ঘটনাকে ট্রেন্ডস বলা হয়। যেমন ট্রাম্প নির্বাচন যখন সামনে আসবে তখন ট্রাম্পের আলোচনা আসবে, যে এটার সাথে কিন্তু আপনি পারবেন, এই যে করোনা ভাইরাস নিয়ে ট্রাম্পের হুট করে আপনি আলোচনা করতে করতে বলবেন যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছিল, যদিও এখন তিনি নির্বাচন প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। এই যে নির্বাচন প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন, এটা ট্রেন্ডস, যখন সেটা চলবে নির্বাচনটা। কিন্তু কিভাবে মিলাই দিলেন, করোনা ভাইরাস হয়েছিল ট্রাম্পের, বুঝতে পারছেন? ট্রেন্ডসটা এইভাবে লেখার মধ্যে সুন্দর করে সুইয়ের মতো ঢুকাই দিবেন। ছয় নাম্বার আশা করি ক্লিয়ার হয়েছেন, 6 নাম্বারটা। ভাই ট্রেন্ডসটা ঢোকানোর উদ্দেশ্যটা কি আমাদের? ট্রেন্ডসটা ঢোকানোর উদ্দেশ্য হলো আপনি সমসাময়িক রিসার্চ করছেন, এটা হলো অডিয়েন্সকে নজর কাড়ার জন্য। এমনও হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে, করোনা হচ্ছে, ওই শব্দটা র্যাঙ্কিং এ আছে, ওই শব্দটা আপনি লাগাই দিলেন, কেউ সার্চ করলে আপনার আর্টিকেল তার সামনে চলে যেতে পারে। ট্রেন্ডসটা হলো ওয়ান কাইন্ড অফ চুম্বকের মতো, চুম্বক। ভাইয়া ট্রেন্ডসটা কি ওই যে টুইটার থেকে নিব? অবশ্যই টুইটার থেকে নিতে পারেন। তবে সেটা কি ওইখানে আর্টিকেলে কি হ্যাশট্যাগ হিসেবে ইউজ করব নাকি এমনি? না, হ্যাশট্যাগ না, এমনি স্বাভাবিকভাবে। ও আচ্ছা। ট্রেন্ডসটা হলো চুম্বকের মতো, বুঝতে পারছেন কাউসার ভাই? তার মানে আপনি যে শব্দটা ইউজ করছেন, বলে নিচ্ছি ডোনাল্ড, ডোনাল্ড বানান ভুল হয়ে গেল, ডোনাল্ড, আচ্ছা ডোনাল্ড বানান ঠিক আছে না? ট্রাম্প নাকি? আরে ওর নাম একটা লিখলেই হবে। আচ্ছা যাই হোক, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনি একটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছিল, তো যেটাই হোক নির্বাচনী প্রচারণার সময়, আচ্ছা যাই হোক নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পটা একটা ট্রেন্ড হয়ে গেল, কথার কথা সেই সময়। তা আপনি করোনা ভাইরাস নিয়ে কথা বলতে বলতে আপনি লিখলেন ডোনাল্ড ট্রাম্প হয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্পটা যখন র্যাঙ্কিং হয়ে যাবে, এমন হতে পারে যে এই শব্দটা থ্রুতে আপনার আর্টিকেল সামনে চলে যেতে পারে তাদের, তখন আর্টিকেলটা সে পড়লো, যার প্রয়োজন হলে পড়লো। 1000 জনের ভিতরে 200 জন যদি মন দিয়ে পড়ে, তাহলে লিঙ্কটা যদি ভিজিট করে আপনি একটা অডিয়েন্স পাচ্ছেন। এটা হলো উদ্দেশ্য। এখানে বিভিন্ন ধরনের চুম্বক গুলো আমি সেট করে দিচ্ছি আর কি। এলিমেন্ট গুলো মানে হচ্ছে চুম্বক। একটা পুকুরের মধ্যে আমি বলি, একটা পুকুরের মধ্যে একখণ্ড বড় অনেকগুলো লোহার টুকরা রয়েছে। তা আপনি যদি মানুষ দিয়ে নামিয়ে যদি সার্চ করান সময় বেশি লাগবে। আর বড় একটা চুম্বক যদি আপনি ক্রেনে করে নিয়ে ঘুরান, খুব সহজে চুম্বক গুলো আটকে যাবে। তো বিষয়গুলো হচ্ছে এটা হচ্ছে বড় বড় চুম্বক, এক একটা বড় বড় চুম্বক সেট করছেন। এগুলো যেমন ট্রেন্ডস, কিওয়ার্ড, এগুলো সব এক একটা চুম্বকের মতো কাজ করে। যাই হোক, 7 নাম্বারে আপনার আর্টিকেল যত বড়ই হোক না কেন, আপনাকে হেডিং ইউজ করতে হবে। হেডিং বলতে বড় যে শিরোনাম, সরি হেডিং বলতে ওই হেডিং বলছি না, হেডিং বলতে নট টাইটেল। এটা আবার টাইটেল ভাবেন না কেউ। টাইটেল অপটিমাইজের কথা কিন্তু আপনারা ইউটিউবের দিনে সুন্দর করে পেয়ে গিয়েছেন, ওইটা ফলো করলেই হবে। এখানে টাইটেল অপটিমাইজটা, হেডিংটা কিন্তু আলাদা জিনিস। হেডিংটা হচ্ছে আপনাদেরকে নিয়ে যায়, হেডিং আলাদা জিনিস। এই কথাগুলো যারা ভালো বুঝবে, ইউটিউবের দিনে যারা ভালো বুঝেছে এবং ব্লগারের দিনে যারা ভালো বুঝবে, তাদের ওয়ান পেজটা 1-2 এর ব্যাপার বুঝা। এই যে দেখেন, এখানে তারা একটা সামারি তুলেছে। সামারির পরে তারা বিভিন্ন কোশ্চেন দিয়েছে, কি কি কোশ্চেন আপনারা সার্চ করতে পারেন, ক্লিক করুন পেয়ে যাবেন। এটা একটা ব্যাকলিংকের একটা মানে ভালো একটা পলিসি খাটাইছে তারা, বুঝতে পারছেন? নতুন একটা সিস্টেম কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বিষয়টা কিরকম, তারা একটা সামারি টেনেছে। এখানে প্রথমে সামারি টানার পরে যে আপনারা আরো চাইলে নিচের কোশ্চেন গুলোর আনসার পেতে পারেন। দেখেন আর্টিকেল লিখছি কিন্তু একটার উপরে, এই যে
আর্টিকেল লিখছে এক ব্যাপারে, সামারি দেওয়ার পরে তারা আবারও পলিসি খাটালো কিভাবে দেখেন অডিয়েন্সকে ধরে রাখার জন্য। যদি আপনারা চান, এই যে ফলোইং কোশ্চেন, আপনারা এখানে ফলোইং কোশ্চেন দেখতে পারেন, কোশ্চেন গুলো দিয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে আর্টিকেল তারা সেট করে রেখেছে। এটা কিন্তু ভালো একটা পলিসি কাটাচ্ছে। যাই হোক, এই যে এটা হলো হেডিং, এই যে হোয়াট আর করোনা ভাইরাস, এটা হলো হেডিং। এটা এই যে এটা হেডিং, এটা একটা হেডিং, বুঝতে পারছেন হেডিং কাকে বলে? পয়েন্ট গুলোকে হেডিং বলছি আমি। পয়েন্ট, একটা আর্টিকেলের ভিতরে পয়েন্টকে হেডিং বলে। আপনারা এখান থেকে কিন্তু ভালো একটা বিষয় জানতে পারলেন, এই যে আমি এখনই জানতে পারলাম এটা। এই যে মানে আর্টিকেলের ভিতরে তারা মানে কি করে দিচ্ছে, কোয়ারি দিয়ে দিচ্ছে, কোশ্চেন দিয়ে দিচ্ছে যে আপনারা আরো কি সার্চ করছেন, দেখেন এর ভিতরে আপনার চাহিদা আছে কিনা, এবং প্রত্যেকটার ভিতরে লিঙ্ক ঢুকাই দিয়েছে। মানে ভেরি ট্যালেন্টেড, মানে খুব ভালো একটা মানে একটা চমৎকার একটা আইডিয়া তারা একটা শেয়ার করেছে সেখানে। ভাই আর্টিকেলের ভিতরে যেটা থাকে ওটাকে বলে সাবহেডিং। আর্টিকেলের ভিতরে কারেক্ট, যেটা ছোট ছোট হবে, হেডিংটা একটু বড় হয়, সাব হেডিং এর ফন্টটা একটু ছোট হবে, সেটা হবে সাব হেডিং। আর যেটা এখন দেখালাম উপরেরটা একদম ফার্স্টেরটা, সেটা হবে জাস্ট হেডিং। বুঝতে পারছেন? হেডিংটা হবে কি শিরোনামের মানে টাইটেলের পরে যেটা হেডিংটা হলো শিরোনামের পরে যেটা শুরু হয় সেটা হলো হেডিং। আর সাব হেডিং মানে অন্যান্য বিষয়গুলো, যেমন আমরা উল্লেখ করতে পারি হেডিং বলতে যেমন একটা ভূমিকা বলতে পারি, সেটা আমরা বড় করে লিখবো, কথার কথা। আর নিচে যেমন আসবে যে গরুর বর্ণনা, গরুর লেজ, গরুর খাবার, এই শব্দগুলো হবে সাব হেডিং, ছোট ছোট করে, মানে ভূমিকা থেকে নিচের ফন্ট গুলো একটু ছোট হবে। হেডিং বলতে পয়েন্ট, এক কথায় আমরা যে রচনা লিখছিলাম না, ভূমিকা, উপসংহার, ভিতরে যে পয়েন্ট গুলো আছে, ব্যাখ্যা, বিশ্লেষণ, প্রসঙ্গ, এগুলো হচ্ছে সাব হেডিং। আর উপরের যেটা থাকবে সেটা হবে হেডিং। এখনো বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। তানভীর, বুঝতে পেরেছো জি স্যার। নাকি এমনি বললা? স্যার বুঝতে পারছি। তোমার ভাষায় বোঝাও দেখি হেডিং আর সাব হেডিং বুঝলা? হেডিংটা হচ্ছে যে স্যার একটু জোরে বলো। আপনি যেটা যেভাবে বললেন স্যার ওইভাবে বলি, মানে একটা মনে করেন আমরা রচনা লিখলাম, রচনার মধ্যে আমরা বেস্ট কয়েকগুলো পয়েন্ট থাকে না স্যার, পয়েন্টের যে নামটা, ওই নামটা হলো হেডিং, আর পয়েন্টের ভিতরে যে আমরা লেখাগুলো লিখবো ওগুলো হচ্ছে সাবহেডিং। আরো সহজে বলি, আপনি একটা আর্টিকেল লিখছেন হাউ ইউ ক্যান ডু ইউটিউব মার্কেটিং, বা হাউ ইউ ক্যান ডিসকাস ইউটিউব মার্কেটিং, বা হাউ ইউ ক্যান লার্ন ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আপনি কিভাবে শিখতে পারেন। এটা হলো টাইটেল, একদম টাইটেল যেটা বলেছিলাম সে টাইটেল। এরপরে যে আলোচনাটা শুরু হবে সেই আলোচনাটা কিভাবে লিখবো, ইউটিউব মার্কেটিং, এটা হবে হেডিং। ইউটিউব মার্কেটিং বলার পরে আপনি আলোচনা করা শুরু করলেন, সামারাইজ, এই যে সামারাইজ করা শুরু করলেন। নিচে গিয়েই আপনি আবার লিখবেন যে টাইপস অফ মার্কেটিং, কথার কথা। এই ফন্টটা হবে একটু ছোট, এইটা উপরের থেকে, এটা থেকে একটু ছোট ফন্ট হবে, এটাকে বলা হচ্ছে সাব হেডিং। হেডিং হবে মূল আলোচনা, যেটা মূল টপিক, সেটা হবে হেডিং। আর নিচের গুলো হবে সাব হেডিং, একই ফন্টে দিতে পারেন নিচের গুলো, পরবর্তী যেগুলো আসবে এই ফন্টে। এবার ক্লিয়ার? হেডিং আর সাব হেডিং কাকে বলে? তো 8 নম্বরে আমি লিখেছি সাব হেডিং, যেটা আমি এখনই বললাম। দুটোর আলোচনা কিন্তু করে ফেলেছি আমি, একটু ভালো করে দেখে নেবেন। যদি এখনো না বুঝেন আমাকে বলবেন, কেননা একটা বিষয় গ্যাপ রাখলে পরের গুলো মজা পাবেন না। এই জন্য বলছি যে কোনো মানে এই দুটোর ভিতরে কোনো প্রবলেম থাকলে বলেন এখনো। ভাই এখানে কি আমরা H1 H2 বলতে পারি? না, হেডিং টাইটেলে HTML করা যাবে না, অ্যাঙ্করিং করা যাবে না, হেডিং সাব হেডিং এ, হেডিং বা সাব হেডিং এ কখনো অ্যাঙ্করিং করবেন না। যা করবেন সব আর্টিকেলের ভিতরে লেখার মধ্যে। এখনো বুঝতে পেরেছেন? আমাকে বলেন, আমি উদাহরণ দিব আরো। বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? কিন্তু সবাই সাথে আমার একটু ভালো লাগে যে আপনারা বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। 9 নাম্বার অ্যাঙ্কর টেক্সটিং, যেটা আমি বললাম, তারপরও এখানে একটু ব্যাখ্যা আছে বলে দিচ্ছি। আচ্ছা সরি, অ্যাঙ্কর টেক্সট
অথবা ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ এটা সবসময় ভালো করে মনে রাখবেন। আপনি হেডিং, সাব হেডিং এই জায়গাগুলোতে কখনোই অ্যাঙ্করিং করবেন না। এটা সাউন্ড হচ্ছে কোন একটা জায়গা থেকে, একটু দেখবেন। ইসমাইল হোসেন সাউন্ড হচ্ছে, মিট করে দিলাম। এটা একটু ভালো করে দেখে নেবেন। দেখেন দেখেন কখনোই কিন্তু টাইটেল, সাবহেডিং এগুলোতে অ্যাঙ্করিং করা যাবে না, যেমন এটাতে করা নাই। এগুলো করা যায় না, সরি মানে এগুলো করার দরকার হয় না, এগুলো করতে হয় না। এই যেটা, কারণ এটা তো পয়েন্ট, এটা আপনার কি করবে, র্যাঙ্কিং কমাই দিবে। এটাতে অ্যাঙ্করিং করবেন না। আপনি অ্যাঙ্করিং করবেন নিচের গুলোয়, দেখেন দেখছেন রেফারেন্স দিয়ে দিচ্ছে, এগুলো তো করবেন। আপনি এগুলো তো করেন। এই যে মিডল লিস্ট, এটা কি ইন্সপায়ারেটরি সিনড্রোম, এই যেটা এটাতে করেছে। তারপরে প্রত্যেকটা শিরোনাম, এই যে দেখেন এগুলো পয়েন্ট, এগুলো তো করে দিয়েছে। কিন্তু এই যে সাব হেডিং, হেডিং এ অ্যাঙ্করিং করবেন না। অ্যাঙ্করিং মানে হলো নিচের ভিতরে যেমন ওয়াজ অ্যাডেড, কি অ্যাড করেছে সেটাতে ক্লিক করে চলে যাবে। দেখেন স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম দিয়ে কিন্তু সেটা আর্টিকেল লেখা আছে। দেখেন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, এটা হলো সোর্স। তো স্টে অ্যাট হোম, এই যে এখানে আমি ক্লিক করলে আমি আরো একটা কিছু পেয়ে যাচ্ছি, এটা হলো অ্যাঙ্করিং। এই দেখেন স্টে অ্যাট হোম, কেন স্টে অ্যাট হোম করতে বলছে, এখানে অনেকগুলো আর্টিকেল দেওয়া আছে, আপনি চাইলে পড়তে পারেন। এটা হলো কাস্টমারকে ধরে রাখার প্রচেষ্টা। অ্যাঙ্করিং করা মানে আপনি আপনার আরেকটা আর্টিকেলের লিংক দিয়ে দিচ্ছেন, যাতে করে মানুষ কি করে, সে আর্টিকেল আবার দেখে। মানে ভাইয়া এটা হচ্ছে পিরামিডের মতো, মানে একবার ঢুকলে খালি ঢুকতেই হবে, বের হওয়ার কোনো রাস্তা নাই নাকি? এরকম মেজের মতো ধাঁধা, মানে আপনাকে সে ধরে রাখছে, আপনাকে ধরে রাখছে। তার মানে ছোট বাচ্চাদের কি করছেন, চারটা ঘরে যদি ঘুরান, একটা ঘরে ললিপপ দিলেন, আরেকটা ঘরে ডবল ললিপপ, তারপরে ঘরে আরো 3টা ললিপপ। তার মানে ললিপপ দিয়ে আপনি তাকে ঘোরাচ্ছেন যে এখানে আসো, এখানে আসো, এখানে আসো, ওইখানে যাও, ওখানে যাও। একটা লিঙ্কে ক্লিক করছেন, আপনি সুন্দর আর্টিকেল পাচ্ছেন। ওইখানে গিয়ে আরো একটা শব্দ আছে, যে চমৎকার শব্দটাতে আরো ব্যাখ্যা করা আছে, ওইখানে ক্লিক করলে তাকে আরেকটা পেজে নিয়ে চলে যাচ্ছে। সম্পর্কযুক্ত শব্দে অ্যাঙ্কর টেক্সট করতে হবে, আজগুবি কোনো শব্দে করা যাবে না। যেমন আপনি হ্যান্ডে অ্যাঙ্করিং করতে পারেন না, বাটে করতে পারেন না, মোরে করতে পারবেন, ঠিক আছে? আপনি অ্যাবাউটও করতে পারেন, অথবা বলতে পারেন যে ক্লিক হেয়ার, এই শব্দটাতে অ্যাঙ্করিং করতে পারেন। ক্লিক হেয়ার শব্দের মধ্যে আপনি লিঙ্ক ঢুকে রাখবেন, যখন কেউ ক্লিক হেয়ারে ক্লিক করবে তখন তাকে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। এরকম কি দেখেছেন কখনো, ক্লিক হেয়ারে ক্লিক করতে বলে? হ্যাঁ ভাই, দেখছি ভাই, ক্লিক হিয়ার, তারপর রিড মোর বাটন। ইগনোর, ভেরি গুড। এটাই হলো সে অ্যাঙ্করিং। সেখানে ক্লিক করলে মানে লিঙ্ক ঢুকানো থাকে, ক্লিক করলে অন্য পেজে নিয়ে চলে যাবে। অ্যাঙ্কর টেক্সট বলা হচ্ছে। এটা কখনোই হেডিং, সাব হেডিং এ করবেন না। তবে এসইওর ক্ষেত্রে যখন, এখানে আরেকটা বোঝার বিষয় আছে, যখন আপনি এগুলো লিখে রাখবেন, যখন আপনি ওয়ার্ডপ্রেস অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে ওয়ান পেজের কাজ করবেন, ওয়ার্ডপ্রেস অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটে ওয়ান পেজের কাজ করবেন, তখন মেন কিওয়ার্ডে কখনোই অ্যাঙ্করিং করা যাবে না। মেন কিওয়ার্ডে কখনো অ্যাঙ্করিং করবেন না, এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না মেন কিওয়ার্ডে। অ্যাঙ্কর টেক্সট, সাব হেডিং, হেডিং এ কখনোই করা যাবে না। আর আর্টিকেল লেখার ব্যাপারে দুইটা পদ্ধতি, একটা হলো ওয়ার্ডপ্রেস বা ওয়ান পেজের যখন আপনি কাজ করবেন ক্লায়েন্টের, তখন মেন যে কিওয়ার্ড আছে সেই মেন কিওয়ার্ডে যে 33% যে মেন কিওয়ার্ড ইউজ করবেন না, যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস, ফটোগ্রাফি, 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 এটা হলো মেন কিওয়ার্ড। ওই কিওয়ার্ডকে কখনোই আপনি অ্যাঙ্করিং করবেন না, এটা হলো ওয়ান পেজ করার সময়। কিন্তু আপনি যখন ব্যাকলিং করবেন তখন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তখন আপনি ব্যাকলিংকে অবশ্যই মেন কিওয়ার্ডকে অ্যাঙ্করিং করবেন। দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে গেল। ওয়ান পেজ করার সময় মেন কিওয়ার্ডকে অ্যাঙ্করিং করবেন না, ব্যাকলিং করার সময় অবশ্যই অ্যাঙ্করিং করবেন, সাব হেডিং কে তো করবেনই। এই কথাগুলো এ পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন, এখনো জিজ্ঞাসা করেন।
নয় নাম্বারটা আরেকটু বলুন। 9 নাম্বারটা আরেকবার বলবো, আমি উদাহরণগুলো কেটে দিলাম। আমি এই যে দেখেন আমি তো একটু বেরো তোর ফটোগ্রাফি, এটা মেন কিওয়ার্ড, এটা তো বুঝতে পারছেন। ফটোগ্রাফির সাব কি বললাম একটু আগে, মেন কিওয়ার্ড ও সাব কিওয়ার্ড হচ্ছে ক্লিপিং মার্ক এল আর ধরে নিচ্ছি ক্যামেরা, এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এগুলো হয় কিনা বলেন? যারা এর কাজ করেন তারা জানবেন, মানে ফটোশপ বাদি হয়। এগুলো হচ্ছে কি কিওয়ার্ড, এগুলো সাব কিওয়ার্ড। যেগুলো কার সাব কিওয়ার্ড? ক্লিপিং পাথের। আমি একটু আগে বলেছি আপনি 3% কিওয়ার্ড ব্যবহার করবেন মেন কিওয়ার্ড। বলেন কোন 3% এর কথা বলেছে এর ভিতরে, কোনটা? ফটোগ্রাফি সরি ফটোগ্রাফি, হ্যাঁ। তাহলে ফটোগ্রাফি আমি এখানে 3 বার ব্যবহার করতে পারবো সবগুলো 100টা ওয়ার্ডের মধ্যে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সব সাব কিওয়ার্ড, এগুলো আমি ব্যবহার করব। এবার আসি অ্যাঙ্করিং এর ক্ষেত্রে। অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে আপনি যে কোনো শব্দের মধ্যে একটা লিংক ঢুকাই দিবেন সম্পর্কযুক্ত। তার মানে ক্যামেরা দিয়ে আপনার আরেকটা আর্টিকেল লেখা আছে, এই ক্যামেরা শব্দকে সিলেক্ট করবেন, ওই লিংকটা এখানে ঢুকাই দিবেন, যাতে করে কোনো ব্যক্তি ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরা রিলেটেড যে আর্টিকেলটা লিখেছেন সেটা যেন সে পড়তে পারে। এটাকে অ্যাঙ্করিং বলা হয়। একটা শব্দের মধ্যে লিংক ঢুকাকে অ্যাঙ্করিং বলা হয়। এই শব্দটাতে যে লিংক ঢুকাবেন তার 2টা শর্ত আছে। একটা হলো যখন আপনি ওয়ান পেজে কাজ করবেন তখন আপনাকে মেন কিওয়ার্ড সাব কিওয়ার্ডের কাজ করতে হবে। যখন আপনি ব্যাকলিংকের কাজ করবেন তখন আপনাকে মেন কিওয়ার্ড সাব কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিন্তু অ্যাঙ্করিং করার জন্য শর্ত হলো যখন আপনি ওয়ান পেজের কাজ করবেন তখন এই যে মেন কিওয়ার্ড ফটোগ্রাফি, এই দেখেন বলেছি মেন কিওয়ার্ড কোনটা? ফটোগ্রাফি। এটাকে আপনি অ্যাঙ্করিং করবেন না, একবারও না। ওয়ান পেজ করবেন তখন একবারও করা যাবে না। যখন আপনি ব্যাকলিং করবেন তখন আপনি সবইতেই অ্যাঙ্করিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাতেও করবেন, এটাতেও করবেন, যেটাতে মনে চায় আপনার। শুধুমাত্র ব্যাকলিং করার সময় সবগুলোতে আপনার অ্যাক্সেস রয়েছে, কিন্তু ওয়ান পেজ করার সময় আপনি মেন কিওয়ার্ডকে অ্যাঙ্করিং করতে পারবেন না। পারবেন না বলতে কি, আপনি করতে পারবেন কিন্তু আপনার রেজাল্ট 0 হবে। হ্যাঁ, ওয়ান পেজ বলতে আবার কি বুঝাইছেন? ওয়ার্ডপ্রেসের এসইও ওয়ান পেজ, এটা এখনো আসেনি, পরে এটা পরে এইজন্যই আমি আগে, হ্যাঁ এজন্য আমি মূল বিষয়গুলো ক্লিয়ার করে নিচ্ছি যে পরবর্তীতে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা এখন ব্যাকলিং শিখছি, তা এখন বলেন যে আমি ব্যাকলিং করার সময় মেন কিওয়ার্ডকে অ্যাঙ্করিং করতে পারবো নাকি পারবো না? পারবো। কে বললো এটা? আমি ভাই পারবো না। মেন কিওয়ার্ডকে কিভাবে ব্যাকলিং করার সময় তো ভাই আমি পারবো যে কোনো জায়গা ব্যাকলিংকের থেকে। সময় মেন কিওয়ার্ড তোমার সবই তো পারবো। ব্যাকলিং করার সময় পারবো ভাই ব্যাকলিং এর সময় তো সব জায়গা থেকে পারবো ভাই, কিন্তু এই যে ব্যাকলিং এর সময় পারবো না ভাই। ফজলুল হক ভাই ভালো করে দেখেন, আমি ব্যাকলিং এর কথা বলছি। জি, ব্যাকলিং এর ক্ষেত্রে বলেছি। ফজলুল হক ভাই বলেন সবগুলোতে কি পারবো? মেজে ভাই ফেস লাগে গেছে। পারবো, সবগুলোতে পারা যাবে। কনফিডেন্টলি বলতে হবে সবগুলোতে পারবো ভাই, পারবো। ব্যাকলিং এর সময় সব পারবো কিন্তু অন পেজের সময় পারবো না। মেন কিওয়ার্ডে যদি না থাকে তাহলে আর কন্টেন্ট কি হবে? মেন কিওয়ার্ড তো মাস্ট। মেন কিওয়ার্ড মাস্ট ব্যাকলিং এর ক্ষেত্রে। যতই আমি কনফিউজ করি আপনাকে, আপনি যেটা সঠিক সেটাই বলবেন যে না এটাই ঠিক। হ্যালো, না এখন 2 মিনিটের সময় নাই, মানে টাইট ক্লাস। হ্যাঁ একদম পৌনে একটা ফোন দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। রাফিন গোসল কর, মানে আচ্ছা। গোসল করো। তো সোজা কথা মনে রাখবেন, ওয়ান পেজ করার সময় মানে এটা কি পরে বুঝবেন, শুধু মুখস্থ করে নেন। ওয়ান পেজে মেন কিওয়ার্ডকে অ্যাঙ্করিং করা যাবে না, আর ব্যাকলিংকে সবই করা যাবে। আচ্ছা এবার আশা করি এবার ক্লিয়ার হয়েছেন, তাই তো? জি ভাই ক্লিয়ার। আপনি ফেস লাগা দিয়েছেন। ভেরি গুড। না আমি যতই বলি, আমি যে রুলসটা বলবো সেটা মনে রাখবেন। আমি যত ভর খাই আপনি ভোট দিবেন না, দেখেন তো ভাইয়া ওয়ান পেজে মেন কিওয়ার্ড দেওয়া যাবে না, তাই তো? ওয়ান পেজে মেন কিওয়ার্ডকে অ্যাঙ্করিং করতে পারবেন না। তার মানে যখন আপনি ওয়ান পেজের কাজটা করবেন তখন এই যে মেন কিওয়ার্ড এই শব্দের মধ্যে লিংক ঢোকাতে পারবেন না, এটা বলেছি আমি। মেন শব্দ যেটা হবে সেটার মধ্যে লিংক ঢোকাতে পারবেন না। আর যখন ব্যাকলিং করবেন তখন
মেন শব্দ ছাড়াও অন্যান্য শব্দে লিঙ্ক ঢোকাতে পারবো। পারবো না বলতে ঢুকানোর দরকার নাই বা লাভ নাই কোনো ঢুকাইলেও। পারবেন না বলতে রেজাল্ট 0 হয়ে যাবে যদি আপনি ঢোকান আর কি, তাহলে রেজাল্ট 0 হবে। জি দুটা কথা সহজে মনে রাখবেন, অন পেজে মেন শব্দকে অ্যাঙ্করিং করব না, আর বাদ বাকি জায়গাতে সব জায়গাতে করব, বাস এক কথা ক্লিয়ার। জি এবার আমরা ইমেজের, হ্যাঁ কেউ কিছু বললেন? ভাইয়া বললাম যে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখেন ক্যাপশন ইন ইমেজ, এইটার মানে তো জানেন। অবশ্যই চেষ্টা করবেন ব্যাকলিংকে যদি ইমেজ ব্যবহার করা যায়, এটার গুরুত্বটা খুবই যে বেশি সেটাও কিন্তু না, কিন্তু যখন ব্যবহার করতে পারবেন ছাড়বেন না, ব্যবহার করবেন। কারণ আর্টিকেলে ইমেজ ব্যবহার করলে সেটা সৌন্দর্য বৃদ্ধি পায়, মানটা বাড়ে, দেখতে সুন্দর লাগে। কারণ ইমেজেও কিন্তু অনেক কন্টেন্ট কথা বলে, ইমেজ দিয়েও অনেক কিছু প্রকাশ করানো যায়, বিশ্বাসটা ফেরানো যায়, স্প্যামিংটা রোধ করা যায় ইমেজ দিয়ে। কারণ প্রোডাক্ট রিলেটেড যখন আপনি ইমেজ দিবেন তখন সেটা অবশ্যই গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়বে। যাই হোক, যেটা বলছিলাম যে ক্যাপশন ইন ইমেজ, এইটার ব্যাপারে ওয়ান পেজের দিনে বিস্তারিত আলোচনা পাবেন। শুধু এতটুকু মনে রাখেন, ইমেজের নিচে যে একটা ছোট্ট করে ক্যাপশন লিখতে হয় সেটা হলো ক্যাপশন বলা হচ্ছে। এইটার উদাহরণ আমি আপনাদের কিভাবে দেব, আচ্ছা দেখি আমি দিচ্ছি। ভাই আমরা কি গুগল অ্যালগরিদম ফলো করব না অন পেজ করতে যে? গুগল অ্যালগরিদম অবশ্যই ফলো করব। আমরা তো অ্যাড অনস ছাড়া, সরি, আমরা তো প্লাগইন ছাড়া তো কাজ করতেই পারবো না অন পেজের। গুগলের অ্যালগরিদম, গুগলের আপডেট, ডিজিটাল মার্কেটিং এর আপডেট, বিভিন্ন যারা গবেষণা করে তাদের ব্লগে, তাদের প্রোফাইলে আমি পরিচয় করে দিব এই কোর্সের শেষের দিকে, যাতে করে আপনারা ফুল টপিক গুলো বোঝার পরে তাদের গবেষণাগুলো পড়তে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, দয়া করে একটু মনে করিয়ে দিবেন 48 বা 49তম ক্লাসের সময়। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো হ্যালো, হ্যাঁ কোথায়? রাফি রাফি ঠিক আছে, ডাইরেক্ট একদম হসপিটালে চলে যাও। নামাজ পড়তাম না? হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে বের হবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ বলো। এই এখানে রেখে গেছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখছি দেখছি। আচ্ছা বারবার এটা আসছে কেন? আচ্ছা ভিজিট করছি, যাই হোক চলে আসবে। এখানে যে আর্টিকেলটার কথা বলা হয়েছে, দেখেন এখানে এই যে পিকচারের নিচে এই যে ক্যাপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? আমি কি শেয়ার করেছি? জি করেছেন। বনসাই ট্রি ভাইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ক্যাপশনের কথা বলছি, ইমেজ ক্যাপশন। তো এটা অ্যাকচুয়ালি যখন আপনি করবেন, ব্যাকলিংকের কাজ করবেন, যদি দেওয়ার অপশন থাকে তাহলে দিবেন, না হলে এটা দেওয়া যায় না। অপশন দেওয়া থাকলে কিন্তু পারবেন, না হলে পারবেন। দেখেন এই যে এই ওয়েবসাইটের কাজটা আমি করে, এটা হলো একটা যুক্তরাজ্য, এটা ইউকে এর ওয়েবসাইট, ওয়ান পেজের কাজ করেছিলাম। এটারই গল্প করেছিলাম আপনাদের সামনে। 7 দিন কাজ করেছিলাম, 120টা পোস্ট আছে, 40টা পেজ আছে। ভাই এখান থেকে তো কোনো কিছু কপি করা যায় না। না, এটা কপি করা যায় না। এই যে মানে এত পড়িয়া মানে কুলাইতে পারতেছি না, অনেক সময় ট্রান্সলেট করা দরকার হয়। কিন্তু এখানে তারা যে টপিক গুলো আলোচনা করেছে অত্যন্ত চমৎকার টপিক। যারা পরিবেশ নিয়ে চিন্তা করেন আপনারা, বা পরিবেশ এই পরিবেশ রক্ষা করার জন্য বোট মানে নৌকাতে জীবনযাপন করে,
তারা একটা গাড়িতে করে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করে, তারা যে মাকড়সা নিয়ে চিন্তা করে, ইঁদুরকে নিয়ে চিন্তা করে যে মারা যাবে না, এদের উপকারিতা, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর টপিক চমৎকার আছে। যাই হোক, তো আমি দেখালাম, যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো যে ক্যাপশন, ইমেজের ক্যাপশনটা দিতে হবে। এখান থেকে কপি করার কোনো ওয়ে নাই? আচ্ছা, ওই যে বললাম তো, যে আর্টিকেল গুলো টান দিবেন, কপি হচ্ছে তো দেখলাম। মানে কপি হয় না? এর আগে হচ্ছিল না মেবি। হ্যাঁ, আপনি দেখবেন এখন হতে সিলেক্ট পারে। হয়? ও আচ্ছা আচ্ছা। এখন হতে পারে, দেখলাম তো হতে পারে। ক্যাপশন ইন ইমেজ, ইমেজে ক্যাপশনটা ব্যবহার করবেন যদি দেওয়ার অপশন থাকে, তাহলে। না হলেও দেওয়া যায়, নিচের লাইনে টান মানে মিডল বরাবর গিয়ে লেখা যাবে, সমস্যা নাই। এগারো নাম্বার, ইউজ টাইটেল। কি বলবো, এটা কোন ভাষায় বলবো? ইউজ টাইটেল ইনটু আর্টিকেল বডি। যাই হোক, বাংলা ভাষায় লিখলাম। আপনি যে টাইটেলটা প্রস্তুত করেছেন, যে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়, অথবা করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়, বা ফটোগ্রাফি কিভাবে করবেন, বা ইউটিউব মার্কেটিং কিভাবে করা যায়, এই যে টাইটেলটা, এই টাইটেল অবশ্যই পুরা টাইটেলটাও আর্টিকেলের ভিতরে উল্লেখ করবেন, ফুল টাইটেলটা, নট মেন কিওয়ার্ডের কথা বলছি। মেন কিওয়ার্ড তো টাইটেলে থাকবেই, এটা তো আপনারা জানেন, তাই না? মেন কিওয়ার্ডটা টাইটেলে থাকবে। একটু সাড়া দিবেন, মনে আছে নাকি আপনাদের? টাইটেলে কিন্তু মেন কিওয়ার্ড ব্যবহার করতে হয়, কিন্তু ফুল টাইটেলটা, যেমন হাউ আই ক্যান লার্ন ইউটিউব মার্কেটিং, এই যে এইটা একটা টপিক দিয়ে আপনি শুরু করলেন লেখা, আর্টিকেল লিখতে লিখতে লিখতে, আমি সেটাই বলছি, পুরো টাইটেলটাই আপনি আর্টিকেলের ভিতরে যে কোনো একটা লাইন বা প্যারাগ্রাফে উল্লেখ করবেন একবার। অ্যাকচুয়ালি একবার না, এটা দুইবার ইউজ করতে হবে, দুইবার। সেটা কখন, সেটা বলছি আমি। জাস্ট এটা একটু মনে রাখেন যে বডিতে তারা এটা ইউজ করতে হবে ফুলটাই। এটা একটু রিপিট হবে আর কি। এখন 12 নাম্বার, সেটা হলো ইউজ দিস, এটা ইউজ করতে হবে ফার্স্ট প্যারাগ্রাফে। কেন ইউজ করবেন? কারণ আপনার সামারাইজ টানার জন্য ওই টাইটেলটা নিয়ে আসতে হবে। সামারাইজ মনে আছে? এই যে সামারাইজ করার জন্য ফার্স্ট প্যারাগ্রাফে, এটা ফার্স্ট প্যারাগ্রাফে দেখেন সামারাইজটা কোথায় হবে? ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে। কাজে আপনাকে ফুল টাইটেলটা ফার্স্ট প্যারাগ্রাফে একবার ইউজ করবেন এবং লাস্ট প্যারাগ্রাফে ইউজ করবেন একবার। প্যারাগ্রাফ, হ্যাঁ, কিন্তু এইটা একটু ভিন্ন করে দিবেন। যেমন এটা কমা দিয়ে দিবেন, যেমন আমি একটু আগে বললাম যে হাউ আই ক্যান লার্ন ইউটিউব মার্কেটিং, এইটা এইভাবে দুইটা সেমিকোলন দিয়ে দিবেন, এইভাবে ইনভার্টেড কমার মধ্যে, দুইটা দিয়ে দিবেন। এটা ফার্স্ট প্যারাগ্রাফও দিবেন এবং লাস্ট প্যারাগ্রাফে এটা উল্লেখ করবেন মূল টাইটেলটা। মানে স্লোগানের মতো, যার মতো কি ইউজ করতে হবে। এটা ফোকাস করার জন্য, মানে ফলো করার জন্য এটা করে দিবেন আর কি। আম্মু ইয়া তারা কইলাম গ্রাফিক্সে ভিডিও দেখতে দেখে দাও, দেখেন খালি গেম ইনস্টল করে দিতে।
আচ্ছা, 12টার সময় যে ব্রেকটা দিই, আমি এই ব্রেকটা এখন দিচ্ছি না। আমি হসপিটালে যেতে হবে, তারপরেও আমি আগে ছাড়বো না। প্রয়োজন হলে রাস্তাতেও আমি কিছু ব্রিফ দিতে পারবো। তো আপাতত এখন আমি ব্রেকটা দিচ্ছি না, আমি ক্লাসটা কন্টিনিউ করছি। আমার মেয়েটার বয়স আজকে 18 দিন, আজকে 1 মাস পূর্ণ হলো, কিন্তু তার একটু প্রবলেম হয়েছে, পেটের প্রবলেম দেখা দিয়েছে। এর জন্য একেবারে নানির বাড়ি থেকে তাকে নিয়ে আসছি আর কি। যাই হোক, কিছুক্ষণ পরে বের হবো, তার আগে আমি এই যে ব্রেকটা বাদ দিচ্ছি আর কি। জি স্যার, দোয়া করি আল্লাহ যাতে সুস্থতা দান করে। ছোট বাচ্চা তো আচ্ছা, 13 নম্বরটা যে কি ছিল? সরি, 12 Use this one paragraph almost. Okay. এতক্ষণ ধরে যেই আর্টিকেলের কথাগুলো বললাম, এগুলো আপনারা ফলো করবেন। এছাড়া আর্টিকেলের জন্য কিছু টুলস আছে। এই টুলস গুলো আপনাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে জাজ করার জন্য, জাজ বলতে কি, পরিমাপ করার জন্য হেল্প করবে। আর্টিকেলের কথা মনে আসলেই আপনাকে প্রথমে যেই কথাটা ক্লায়েন্ট আপনাকে বলবে সেটা হলো প্লাগারিজম। শব্দটা কি? প্লাগিয়ারিজম। প্লাগারিজম মানে হচ্ছে কপি সেম, তবে আপনাকে প্লাগারিজম শব্দটাই বলবে। তার মানে আপনি কোন জায়গা থেকে কপি করেছেন কিনা, কপিরাইট হতে হবে, কপি করা যাবে না। আপনি যে আর্টিকেলটা লিখবেন সেটা কখনোই কপি করা যাবে না, কপি করা নিষেধ। জাস্ট এতটুকু। এটার বাংলা মিনিং হচ্ছে চৌর্যবৃত্তি। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির 2 জন টিচার, তো সব জায়গায় পত্রিকা আসে চৌর্যবৃত্তিতে প্লাগারিজম শব্দটা কি। রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক আছে থিসিস কপি করে। তাহলে চিন্তা করেন, এত ভালো একটা জায়গা, গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান মানে কি সর্বোচ্চ। তো এরকম রিসার্চ করবে কারা? যারা ভালো মানের স্টুডেন্ট, টিচার, তারা তো করবে। ওরাই যদি বিভিন্ন ছোটখাটো দোকান থেকে দায়িত্ব, মানে জানেন, দোকানদারকে দায়িত্ব দেয় যারা লেখালেখি করে, ওদেরকে থিসিস লিখতে বলে। বিভিন্ন থিসিস থেকে কপি টপি করে এসে করে তারা থিসিস বানায় ফেলে। অনেকবার নিউজে দেখবেন এটা, মানে প্রত্যেকটা প্রায় ভার্সিটিতে এরকম অকারেন্স গুলো হচ্ছে। যাই হোক, ওটাই হলো যে চৌর্যবৃত্তি না কি যেন বললেন, কঠিন বাংলা শব্দ। ভাই আমাদের নীল ক্ষেত্রে তো ভাই সার্টিফিকেট যে ডক্টরি, ওই যে থিসিস পেপার সব পাওয়া যায়, খালি টাকা লাগবে। আপনার কিছু করতে হবে না, শুধু যাবেন, ডেমো দিবেন, বাস তারা বানাই দিবে। না, তুমি সার্টিফিকেট তুমি এমনি যাই আনতে পারবে না, তোমার লিংকে যাইতে হবে, লিংক ছাড়া তুমি পারবে না। সেটা তো আছে, কিন্তু পাওয়া তো যায় নীল ক্ষেত্রে, সেটাই বলতেছি। সার্টিফিকেটের কথা বলেনি, মানে থিসিসের কথা বলছি। থিসিসটা হলে তো সার্টিফিকেট পেয়ে যাবে। তো টুলস ইন আর্টিকেল রাইটিং, এটা আমরা 2টা টুলস এর কথা বলবো। একটা হলো প্লাগারিজম। প্লাগারিজম এটার মানে হচ্ছে আমরা ধরতে পারি যে সেম করা অর কপিরাইট রোধ, এটা চেক করার বুদ্ধি আর কি। তো সে টুলস গুলো হচ্ছে আমি কয়েকটা ওয়েবসাইট দিচ্ছি এবং এটা প্র্যাকটিক্যাল আমি দেখাই দিচ্ছি। duplicchecker.com, www.https plagiarism detector.net, PLAG প্লাগারিয়া বানানটা হয় প্লাগারিজম ডিটেক্টর, ঠিক আছে, ডিটেক্টর আছে, এরকমই হবে, এটা লিখে রাখেন। https small ratio tools.com
স্ল্যাশ প্লাগিয়ারিজম এটা আচ্ছা প্রথমটাতে যাচ্ছি আমি প্রথমটা আগে লিখে নেই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে লিখে নেন ও আমি তো শেয়ার মনে হয় বন্ধ করলাম নাকি না এখন হয়েছে আচ্ছা আচ্ছা ভাই আমাদের কি কোনো প্রিমিয়াম টুলস দেখাবেন নাকি সব ফ্রিতে করা দেখাবেন? হয়ে গেছে কাজ করে একটা এমনি একটা ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে গিয়ে আমরা একটা আর্টিকেল বের করি ধরে নিচ্ছি এখান থেকে একটা আর্টিকেল নিচ্ছি আমি এই অংশটুকু এটা আমি কপি করলাম এই আর্টিকেল একটা ওয়েবসাইটে mediumpedia.com একটা ওয়েবসাইট থেকে আমি কপি করলাম কপি করে মনে করেন যে আমি এটা আর্টিকেল আমার আর্টিকেলের মধ্যে ঢুকাই নিয়েছি এই লাইনটা নেওয়ার পরে আমি এই যে প্লাগারিজম ডুপ্লিকেটারে আসলাম আসার পরে আমি এখানে পেস্ট করব চেক করব যে ফ্রিল্যান্সার আমাকে এটা লিখে দিল কিন্তু এটা ঠিক আছে কিনা আমি চেক করব কিভাবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে চেক প্লাগারিজমে ক্লিক করব ক্লিক করার পরে সে আমাকে চেক করে দিবে যে এটা কোথা থেকে কপি করা আছে কি নাই দেখেন 100% প্লাগারিজম তার মানে এটা চুরি করা কপি করেছে কোথা থেকে আপনাকে লিংকিং সব দিয়ে দিবে দেখেন এই জায়গা থেকে সে কপি করেছে দেখছেন দেখেন এই যে এই লিংক থেকে কপি করেছে সে বলে দিচ্ছে যে mediumpedia.com SQL এখান থেকে সে কপি করেছে এটা হলো সে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে প্লাগারিজম ডিটেক্টর এখন আরেকটা জিনিস হচ্ছে আমি নিজেও যদি লিখি কন্টেন্ট দেখার সময় দেখা যায় যে এই জায়গাতে এসে চেক করলে কপিরাইট বের ফেলে না এটা আসলে নিজে লিখছি কপিরাইট বের এটা লিখেছেন নিজে এরকম হতে পারে যে কিছুটা মিলতে পারে তাই বলে 40% মিলে যাবে তাহলে কিন্তু প্রবলেম আছে কিছুটা ওটা একটা পার্সেন্ট দিয়ে দেবে তারা ওটা সমস্যা নেই আচ্ছা এখন কি ভাইয়া এগুলো আমাদের আমরা যেটা সাবমিট করব এটা কি আমাদের বায়াররা কি এখানে চেক করবে না আমরাই চেক করব কোনটা ওরা চেক করবে বায়ার চেক করবে তাহলে তো ধরা বেশি কপি করতে গেলে তো ধরা খাবো কপি করা যাবে না ভাই কপি করবেন ওয়েবসাইট থেকে মানে এরকম টুলস ইউজ করে যদি ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেই তারপরও কি ধরা খাবে ওটাও দেখাচ্ছি ওটাও দেখাবো আগে দেখেন এটা একটু দেখেন এই যে প্লাগারিজম চেক এটা আরেকটা ওয়েবসাইট এসেছে চেক প্লাগারিজমে ক্লিক করলাম ক্লিক করার পরে সে যে রিসার্চ করছে দেখেন হয়ে গেছে রিসার্চ করা এখানে কি বলছে 100% চুরি করা সরি 100% কপি করা তো 100% কপি করা যে প্লাগারাইজ ক্লিক করলাম এখানে দিয়ে দিচ্ছে কোন ওয়েবসাইট থেকে কপি করেছি সেটাও দিয়ে দিচ্ছে তার মানে এটা একদম নিষিদ্ধ এটা করা যাবে না আরেকটা ওয়েবসাইট আছে সেটা দিয়ে আমি দেখালাম না ওটা আপনারা এইভাবে দেখে নেবেন আচ্ছা নেক্সট কিছুক্ষণ আগে যেটা আপনি বললেন ফজলুল হক ভাই
যে এই ঘোড়ায় পেঁচায় লেখা, সেটা আমি দেখাচ্ছি। এই শব্দটাকে কি বলা হয় জানেন? ঘোড়ায় পেঁচায় লেখে। এটা আমার টুলস, এটা হলো স্পিনার আর্টিকেল। তার মানে আপনি একটা আর্টিকেলকে ঘোড়ায় পেঁচায় অন্যরকম বানাবেন। এই ওয়েবসাইট গুলো লিখে রাখেন, https article spinner.com, এটা একটা। আরেকটা হলো https spinbot.com। একটু লিখে নেন। এখনই তারা চলে গেছে মেডিকেলে, একবার বাড়ি মেডিকেলে না আছে, ক্লিনিক সিরিয়ালের কাছাকাছি চলে আসছে। মোবাইলে ক্লাস করছে, তানিয়ার ক্লাস আমার মন দিতে দিতে আবার জানি না কোথায় খাবে, রান্না করার দরকার নাই, ওরা হয়তো ওখানেই খাবে। আচ্ছা, এটা লিখেছেন সবাই? জি ভাই, লেখা হয়েছে। একটা দিনই হবে, একটা দাও, একটাই সারব। হ্যাঁ, তার মানে 100% জেনুইন, এটা কারোর সাথে মিলবে না। বুঝতে পারলেন কি বিষয়টা? জিরো প্লাগারিজম মানে 100% ইউনিক। বিষয়টা মানে চোরের উপর বাটপারি হয়ে গেল। ভাই দেখাইবেন, আমার নেট চলে গেছিল ভাই। আচ্ছা, এই যে দেখেন ওয়েবসাইটে এসে আপনি এখানে একটা ইনপুট দিলেন, ইনপুট দেওয়ার পর রোবট ক্লিয়ার করবেন। রোবট ক্লিয়ার করার পরে যখন আপনি স্পিন টেস্টে ক্লিক করবেন, এখানে আপনাকে নতুন করে একটা আর্টিকেল দিবে। দেখেন এটা কিন্তু থাকবে না, মেনিংটা ঠিক থাকবে, কিন্তু এটা আলাদা একটা চলে আসছে। এটাই হচ্ছে এই বিষয়টা। আচ্ছা, এখন আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে এখন থেকে নিয়ে বাকি যেই 20 মিনিট বা আধা ঘন্টা, এটা আমি আপনাদের সাথে মোবাইলে যুক্ত হব। আমাকে একটু খুব আর্জেন্ট কাজে বের হতে হচ্ছে, তবে আপনাদের মানে আপনাদের ক্লাসটা রানিং চলবে এখন। তো আমি যে বিষয়ে এখন কথা বলবো সেটা হলো আপনারা আর্টিকেলের বিষয়ে জানতে পারলেন, আর্টিকেলটা কিভাবে করতে হয়। তো এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাকলিংকের যে বিভিন্ন প্রকারগুলো আছে, ব্যাকলিংক কত ধরনের হতে পারে বা কোন কোন ব্যাকলিংক গুলো শিখবো, এইগুলো আমি আপনাদেরকে থিওরিক্যালি দেখাবো এবং আপনাদের বলে বলে দেবো, আপনারা একটু লিখে নেবেন, ঠিক আছে? আমি একটু মোবাইল দিয়ে যুক্ত হচ্ছি, আমি একটু হসপিটালে যেতে হবে, জাস্ট আমার আধা ঘন্টা 20 মিনিট হতে লাগবে। এই সময় সবার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে মনে হয় ভাইয়াকে একটু ইয়ে করে রিলিজ করা যায়। এটা আমার মনে হয় আপনি হসপিটালে যাচ্ছেন, এর মধ্যে পাস করতে না ভাইয়া, এটা আপনি কালকে সকালেই আমাদের শুরু করেন। আমার মনে হয় কালকে দেখান এটা।
আজকের মতো ক্লোজ করে দেন স্যার আপনি সময় দেন আজকে একটা স্পেশাল ছবি দিয়ে দেন ভাই। আজকে এখানে অনেক কিন্তু করলাম ভাই। না, আমি কিন্তু আজকে মোবাইলে ওভাবে রেডি করে রেখেছিলাম, বাই চান্স বাইরে গেলে যেন আমি হেডফোন দিয়ে আপনাদের মিউট দিতে পারি। আসলে ভাইয়া এমন সেনসিটিভ ইস্যু আমাদেরই খারাপ লাগবে ক্লাসটা কন্টিনিউ করতে, কারণ আপনি যে ইস্যুতে যাচ্ছেন আমাদের উচিত না আসলে। জি আসলে ইয়ে আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমি আজকের কথা এখানে বিদায় নিচ্ছি। যান, দোয়া রইলো ভাইয়া, সাবধানে যান। ঠিক আছে, দোয়া করেন। আসলে ছোট বাচ্চা, আমারও কিন্তু ডিউটি ছেড়ে ওখানে যেতে পারি না, আমার খুব খারাপ লাগে। এখন বুঝবেন যখন তখন যে কোনো কিছু করা যাবে না, পিছিয়ে তো হয়েছে। সেনসিটিভ থাকতে হবে। পেটের 2 বছর পর্যন্ত অনেক কষ্ট করতে হবে ভাইয়া, পেটের সমস্যা আর হচ্ছে ঠান্ডা জনিত অসুখ। এই যে পেটের সমস্যাটা হচ্ছে আর কি। অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম, এই গলার নিচে ঘেমে যাওয়া থেকে ঠান্ডা লেগে যায়, এই জিনিসগুলো একটু ইয়ে করতে হবে। অবশ্য আপনার তো আব্বা আম্মার সাথে থাকে, সমস্যা নেই, মুরব্বীরা থাকলে সুবিধা। তবে যারা নিউক্লিয়ার ফ্যামিলি তাদের অনেক টাফ হয়ে যায় এই জিনিসটা। আপনার পাশে থাকলে ওনারা গাইড করতে পারে। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন, আমরা আগামী দিনে দেখা হবে। ফজলুল হক, ধন্যবাদ, ভিডিও রেকর্ড করেছেন, আপনি শেয়ার করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আসসালাম।